আপনারা যারা ব্যক্তি জীবনে বিয়ে ভালোবাসা নিয়ে হতাশা এবং দুশ্চিন্তায় ভোগেন, তাদের এই ইসলামিক দৃষ্টিভঙ্গিতে তৈরি ভার্সেস অফ লাভ মুভিটি একবার হলেও দেখা উচিত। এই মুভিটি 2008 সালে মুক্তি পেয়েছিল, কিন্তু এই মুভিটি দর্শকদের হৃদয় এতটাই ছুঁয়েছিল যে ঠিক 9 বছর পর পরিচালকের দ্বিতীয় ভার্সনটি এনেছিলেন। তো সেই মুভির পার্ট 2 আমি এক্সপ্লেন করে দেবো ইনশাল্লাহ, আর তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মিশরের খুব ছোট্ট একটি শহর, এখানে ইন্দোনেশিয়া থেকে পড়তে এসেছে ফাহারি নামক এই ছেলেটি, যে কিনা এই মুভির মূল চরিত্র। আর এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম মারিয়া। সেও এখানে পড়ার জন্য এসেছে। ফাহারিরা একটি মেসে থাকতো, আর মারিয়া তার মায়ের সাথে ওই একই বিল্ডিংয়েই থাকতো। এরা সবাই মূলত বিভিন্ন দেশ থেকে এসেছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। বিশ্বখ্যাত ইউনিভার্সিটিকে চেনে এমন মানুষ খুব কম রয়েছে। যাই হোক, মারিয়া ফাহারিকে অনেক পছন্দ করে, কিন্তু ফাহারি তাকে শুধুমাত্র বন্ধুই ভাবে। মারিয়া ফাহারিকে সবসময় ইমপ্রেস করার চেষ্টা করে, এমনকি তার অ্যাসাইনমেন্টগুলো মারিয়া করে দেয়। আর ফাহারির কলেজের এই মেয়েটির নাম হচ্ছে জুল। সেও ফাহারিকে অনেক পছন্দ করে। সে এখানকারই একজন টিচারের মেয়ে। আর ছাড়াও ওই ইউনিভার্সিটির অনেক মেয়ে ফাহারিকে পছন্দ করে। আর এর পেছনের কারণটা হচ্ছে, ফাহারি যে শুধু দেখতে সুন্দর তা নয়, ফাহারি ছিল আসলে একজন আদর্শবান মুসলিম ছেলে, যে ছিল যেমন নম্র, ভদ্র এবং বিনয়ী, সেই সাথে ছিল খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। আর সে সবসময় নিজের জীবনকে ইসলামিক ধারায় পরিচালনা করার চেষ্টা করত। ফাহারির মা ফাহারিকে ফোন দেয়, আর সে জিজ্ঞেস করে তুই কবে বিয়ে করবি। ফাহারি তাকে বলে, মা আমার তোমাদের প্রতি আরো কিছু দায়িত্ব রয়েছে, আমি পড়াশোনা শেষ করে কিছু একটা করতে চাই মা, আর তারপরেই বিয়ে। তখন ফাহারির মা ফাহারিকে বলে, তুমি যাকে বিয়ে করবে তার রিজিক সে নিজেই নিয়ে আসবে, তোমার চাকরির সাথে তোমার বিয়ের কোনো সম্পর্ক নেই। একজন মুসলিম হিসেবে তোমার কাছ থেকে আমি এই কথাটি আশা করিনি ফাহারি। ফাহারির মা ফোনটি রেখে দেয়। ফাহারি বাইরে বের হচ্ছিল, তখন উপর থেকে মারিয়া তাকে ডাক দেয়, আর ফাহারিকে তার পছন্দের একটি জুস দেয়। ফাহারি সেটি নিয়ে বাজারের মধ্যে দিয়ে হাঁটছিল, আর তখনই তার সাথে ধাক্কা লাগে নোরা নামক একটি মেয়ের সাথে। আর তখনই নোরার হাজবেন্ড নোরাকে প্রচন্ড মারতে থাকে আর গালাগাল করতে থাকে। ফাহারি চুপচাপই সেখানে দাঁড়িয়ে থাকে। নোরা ফাহারির দিকে তাকায়। দৃশ্য পরিবর্তন হয়। ফাহারি তার এই ওস্তাদের কাছে প্রত্যেকদিন কোরআন শিখতে আসে। ফাহারি খুব সুন্দর তিলাওয়াত করত, যা মুগ্ধ হয়ে শুনতো সবাই। তিলাওয়াত শেষে ফাহারি তার ওস্তাদের সাথে গল্প করতে থাকে, আর সে যতগুলো লাভ লেটার মেয়েদের কাছ থেকে পায় সে সবগুলোই তার ওস্তাদের হাতে দেয়। তার ওস্তাদ এটা থেকে হাসতে থাকে আর বলে, ফাহারি তোমার বিয়ে করা উচিত, তাহলে এমন হাজারো পাপ থেকে তুমি দূরে থাকতে পারবে। সে ফাহারিকে আরো বলে, আমাদের বর্তমান সমাজে সঠিক সময় বিয়ে হয় না দেখেই পাপের সংখ্যা অনেক গুণে বেড়ে গিয়েছে। এখন আমরা বিয়ে করতে গেলে অনেক কিছু চিন্তা করি, টাকা পয়সা, চাকরি, অনেক কিছুই, কিন্তু আল্লাহ এটা বলেননি। দৃশ্য পরিবর্তন হয়। ফাহারি মেট্রোতে করে ইউনিভার্সিটি থেকে বাসায় ফিরছিল। সেখানে তার এক বন্ধুর সাথে তার দেখা হয়। তারা দুজন গল্প করছিল। ওই ট্রেনে দুজন আমেরিকান মহিলা ওঠে। তার মধ্যে একটু অসুস্থ ছিল, আর ওই ট্রেনে আয়শা নামক একটি মেয়ে ছিল, যে কিনা এই মুভির আরেকটি মুখ্য চরিত্র। আয়শা তো আমেরিকান মহিলাটিকে তার নিজের সিটটি ছেড়ে দেয়, আর তাকে কাছ থেকে কি শিখবে, কিন্তু লোকটি একরোখা। সে ফাহারিকে একটি খুশি মেরে বসে। দৃশ্য পরিবর্তন হয়। ফাহারি স্টেশনের বাইরেই বসেছিল, আর তখন সেখানে সেই আমেরিকান মহিলা দুটো আসে। তারা ফাহারিকে দেখা মাত্রই তার কাছে এগিয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায়, কিন্তু ফাহারি তাদের সাথে হাত মিলায় না, বরং মাথা নেড়ে তাদের ধন্যবাদের উত্তর দেয়। আর তাদেরকে বলে, আমাদের ধর্মে আমরা শুধু স্ত্রীর হাতই ধরতে পারি, এছাড়া অন্য কারো হাত ধরার অনুমতি আমাদের নেই, আপনারা আমাকে ক্ষমা করবেন। ফাহারির এই বিনয়ী কথা শুনে আমেরিকান মহিলা দুটো খুবই অবাক হয়, আর তাদের পিছনেই দাঁড়িয়েছিল আয়শা নামক সেই মেয়েটি। সে মনে মনে অনেক খুশি হয় ফাহারির এই ব্যবহার দেখে। আমেরিকান মহিলা দুটো সেখান থেকে চলে যায়। তখন আয়শা ফাহারির সামনে আসে, আর সে ফাহারিকে ধন্যবাদ জানায়, আর বলে যে এমন মুসলিম ছেলে এখনকার সমাজে দেখা খুবই বিরল। আয়শা মূলত একজন জার্মান মুসলিম মেয়ে। সে ওই একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আর আয়শার চাচা হচ্ছে এখানকার বড় একজন টিচার। আয়শা বাসায় ফিরেই তার চাচার কাছে ফাহারি সম্পর্কে জিজ্ঞেস করে যে সে ফাহারিকে চিনে কিনা। আয়শার চাচা কিছুটা ভেবেই উত্তর দেয় যে হ্যাঁ, সে ফাহারিকে চিনে এবং সে খুব ভালো এবং ভদ্র একজন স্টুডেন্ট। এটা শোনা মাত্র আয়শা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফাহারিকে দেখানো হয় সে নীল নদের পাড়ে দাঁড়িয়ে আছে। তখন মারিয়া সেখানে আসে। সেও ফাহারির পাশে দাঁড়ায়। ফাহারি মারিয়াকে বলছে, যখন আমি ইন্দোনেশিয়ায় ছিলাম তখন এই নীলনদের কতই না গল্প শুনেছি, আর শুনবই না কেন। নীলনদ আর মিশর যে স্বামী স্ত্রীর মতো, নীলনদ ছাড়া কখনোই মিশর পরিপূর্ণতা পেত না, পুরোটা জীবন মরুভূমি হয়েই পড়ে থাকতো। তখন মারিয়া ফাহারিকে ইনডিরেক্টলি বোঝায় সেও ফাহারির জীবনের নীলনদ হতে চায়। ফাহারি কিছুটা লজ্জা পায় আর সেখান থেকে দ্রুত চলে যায়। অন্যদিকে নুরুল নামক সেই মেয়েটি তার বাবাকে বলছে, তুমি এখনো ফাহারির সাথে কথা বলোনি, তুমি ফাহারিকে আমাদের বিয়ের প্রস্তাবটা জানাও। এদিকে ফাহারি আর মারিয়া ফোনে কথা বলছিল, আর তখন ফাহারি জানালা থেকে
দেখতে পায় নোরা নামক সেই মেয়েটিকে তার হাজবেন্ড আবারও মারছে। ফাহারি তখন মারিয়ার কাছে সাহায্য চায় মেয়েটিকে বাঁচানোর জন্য। মারিয়া তাকে সাহায্য করতে রাজি হয়। ফাহারি আর মারিয়া মিলে মেয়েটিকে উদ্ধার করে আর তারা মেয়েটিকে লুকিয়ে নুরুল নামক সেই মেয়েটির বাসায় নিয়ে যায়। আর সেখানে যাওয়ার পরে সবাই নোরা নামক মেয়েটির জীবনের করুণ গল্প জানতে পারে। মূলত ছোটবেলায় নোরাকে এই লোকটি চুরি করে নিয়ে এসেছিল। নোরা জানে না যে তার আসল বাবা মা কোথায় আছে এখন। আর নোরার এই বর্তমান স্বামী নোরাকে বারবার বিক্রি করার চেষ্টা করছে। সে নোরাকে পতিতা বানাতে চায়। নোরার জীবনের এই গল্প শুনে ফাহারি সহ সবারই অনেক খারাপ লাগে। ফাহারি নোরাকে ওয়াদা করে তারা সবাই মিলে নোরাকে সাহায্য করবে। নোরা কিছুটা আশ্বস্ত হয়। পরদিন ফাহারি তার এক বন্ধুর কাছে যায়। সে মিশরের সরকারি গোয়েন্দা সংস্থায় চাকরি করত। ফাহারি নোরার সকল বিষয় তার বন্ধুকে খুলে বলে। তার বন্ধু তাকে আশ্বস্ত করে সে নোরার সত্যিকারের বাবা মাকে খুঁজে পেতে সাহায্য করবে। আর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই নোরা তার সত্যিকারের বাবা মাকে খুঁজে পেয়েছে। এত বছর পরে মেয়েকে খুঁজে পেয়ে নোরার বাবা মাও অনেক খুশি। নোরার বাবা ফাহারি আর তার বন্ধুকে অনেক ধন্যবাদ জানায়। নোরার ফিরে আসা উপলক্ষে বাসায় অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে নোরা ফাহারির কাছে আসে আর তাকে সে একটি চিঠি দেয়। এই চিঠিতে নোরা তার মনের কথাগুলো ফাহারিকে লিখেছে। ফাহারিকে সে অনেক আগে থেকেই পছন্দ করত, কারণ নোরা তো ফাহারির বাসার পাশেই থাকতো। আর এই বিষয়টি দেখে ফেলে নুরুল নামক সেই মেয়েটি। সে মনে মনে অনেক কষ্ট পায়, কারণ সেও তো ফাহারিকে পছন্দ করে। পরদিন একজন আমেরিকান মহিলা ফাহারির ইন্টারভিউ নিচ্ছিল। সে মূলত ইসলাম সম্পর্কে জানতে চায়। মহিলাটি ফাহারিকে প্রশ্ন করেছিল, তোমাদের ধর্মে মেয়েদেরকে কেমন সম্মান দেওয়া হয়? ফাহারি তখন তাকে ছোট্ট একটু উত্তর দিয়েছিল। সে বলেছিল, আমাদের ধর্মে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত হিসেবে ধরা হয় এবং আল্লাহ ব্যতীত মায়ের মর্যাদা সবার উপরে। তো আশা করি আপনি বুঝে গিয়েছেন ইসলাম ধর্ম একজন নারীকে কতটা সম্মান দিয়েছে। পাশেই আয়েশা বসা ছিল। তখন ওই সাংবাদিক ফাহারিকে জিজ্ঞেস করে, এটা কি তোমার গার্লফ্রেন্ড কিনা? তখন ফাহারি একটু হেসে উত্তর দেয়, আমাদের ধর্ম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিষয়টাকে সমর্থন করে না, বিয়েকে সমর্থন করে। তবে বিয়ের আগে দুজন দুজনকে পছন্দ করার অধিকার রয়েছে। সাংবাদিকটি সেখান থেকে চলে যায়। ফাহারি আর আয়েশা সেখানে কিছুক্ষণ গল্প করে। আর ফাহারি আয়েশার কাছ থেকে বিদায় নিয়ে তার ওস্তাদের কাছে চলে আসে। আর সে আজও একটি চিঠি তার ওস্তাদের হাতে দেয়, যেটি নোরা তাকে দিয়েছিল। আজ তার ওস্তাদ তাকে বলে, ফাহারি তোমার মনে হয় এখন বিয়েটা করে নেওয়াই উচিত। তোমার যদি কোনো পছন্দের মেয়ে না থেকে থাকে তাহলে আমি তোমার জন্য একটি প্রস্তাব দিচ্ছি। আমার খুব প্রিয় একজন ছাত্রের ভাতিজির জন্য তারা ছেলে খুঁজছে। সেই ছাত্র তোমাদের ইউনিভার্সিটির একজন টিচার। ফাহারি কিছুটা লজ্জা পায়। সে তার বন্ধুর কাছে এসে বিষয়টি শেয়ার করে। তখন তার বন্ধু তাকে পরামর্শ দেয়, তোর মেয়েটিকে দেখতে যাওয়া উচিত। এদিকে মারিয়া, তার চিন্তা ভাবনায় সবসময় ফাহারি। তার মাও বিষয়টি জানে এবং মারিয়া খ্রিস্টান হওয়া সত্ত্বেও তার মাও বিষয়টি নিয়ে কোনো আপত্তি করে না। কিন্তু মারিয়ার মা মারিয়াকে বলে, চল অনেকদিন তোর দাদুকে দেখতে চাই না। মারিয়া তার দাদুকে দেখার জন্য তার মায়ের সাথে গ্রামের বাড়িতে যাবে। তারা সেখানে কিছুদিন থাকবে। মারিয়া যাবার আগে ফাহারির রুমের দিকে তাকায়। অন্যদিকে ফাহারি তার ওস্তাদের সাথে এসেছে মেয়ে দেখতে। ফাহারি সরাসরি মেয়ে পক্ষকে বলে, দেখুন আমরা মধ্যবিত্ত পরিবার। আমার মা ইন্দোনেশিয়া ছোট্ট একটি সবজির দোকান চালায় আর আমি এখন কিছুই করি না। তখন মেয়ে পক্ষ ফাহারিকে বলে, দেখো ফাহারি, বিয়েটা হচ্ছে একটা ইবাদত, আর ইবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টি কোনো শর্ত দিয়ে হয় না। তুমি যেভাবেই আমার মেয়েকে রাখতে পারবে ওভাবেই আমরা খুশি। এরই মধ্যে পাত্রীকে সেখানে নিয়ে আসা হয়। আর পাত্রী আর কেউই না, পাত্রী ছিল আয়েশা। আয়েশাকে দেখে ফাহারি তো একদমই অবাক। সে অপলক দৃষ্টিতে আয়েশার দিকে তাকিয়ে আছে। আয়েশার চাচি আয়েশাকে বলে, এখন তোমার মুখটা খোলো আয়েশা, কারণ বিয়ে করার আগে প্রত্যেক ছেলেরই অধিকার রয়েছে তার হবু স্ত্রীর চেহারা দেখা। আয়েশা আস্তে করে তার নেকাবটি খোলে। আর ফাহারি আয়েশার সৌন্দর্যে একদম মুগ্ধ হয়ে যায়, কারণ আয়েশা ছিল খুব সুন্দরী একজন মেয়ে। ফাহারি তার বন্ধুর কাছে এসে চিৎকার করে বলে, দোস্ত আমি আমার জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছি। আমি সত্যি একজন ভাগ্যবান পুরুষ। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আজ ছিল ফাহারি আর আয়েশার বিয়ের দিন। কুরআনকে সাক্ষী রেখে দুই পক্ষের আত্মীয় স্বজনের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। সবাই তাদের জন্য দোয়া করে। চারদিকে এক খুশির বন্যা বইতে থাকে। কিন্তু এদিকে নুরুল নামক সেই মেয়েটিকে দেখানো হয় ফাহারির বিয়েতে সে প্রচন্ড কষ্ট পেয়েছে। কিন্তু অন্যদিকে মারিয়া এখনো জানে না যে ফাহারির বিয়ে হয়ে গিয়েছে। সে তো তার দাদুর বাড়িতে। সে বারবার ফাহারিকে ফোন করে যাচ্ছে, কিন্তু ফাহারির ফোন বন্ধ ছিল। আর এদিকে ফাহারি আর আয়েশা তাদের জীবনের প্রতীক্ষিত সেই সুন্দর সময়টুকু পার করছে। একটি হালাল সম্পর্কের সব থেকে মধুর মুহূর্ত এটি। মারিয়া বাড়িতে ফিরে আসে আর সে ফাহারিতে দরজার উপরে লেখা দেখতে পায়, একজন ম্যাচ মেম্বার আবশ্যক। আর তখনই ফাহারির এক বন্ধু সেই ফ্ল্যাট থেকে বের হয়। আর মারিয়া তখন জানতে পারে ফাহারির বিয়ে হয়ে গিয়েছে। মারিয়া প্রচন্ড কষ্ট পায়। সে ঘরের এক কোণে বসে কাঁদতে থাকে। এরপর থেকে মারিয়া একদম চুপচাপ হয়ে যায়। সে কারো সাথেই তেমন কোনো কথা বলে না। সে সারাদিনে তার রুমের মধ্যেই বসে থাকে। অন্যদিকে ফাহারি আর আয়েশার জীবন ভালোই যাচ্ছিল। আয়েশার আর্থিকভাবে ছিল খুবই ধনী, কিন্তু তারপরও ফাহারি সবসময় কিছু একটা করতে চাইতো। ফাহারি তার ইউনিভার্সিটিতে এসেছে। নুরুলের সাথে তার দেখা হয়। নুরুলকে ফাহারি সালাম দিলে নুরুল তাকে আস্তে করে সালামের উত্তর দিয়ে সেখান থেকে চলে যায়। ফাহারি তেমন কিছুই বুঝতে পারে না। এরপরে তার সাথে মারিয়ারও দেখা হয়। আর মারিয়াও তাকে একইভাবে অ্যাভয়েড করে চলে যায়। ফাহারি তার বন্ধুকে জিজ্ঞেস করে, আমি বুঝতে পারছি না যে নুরুল আর মারিয়া কেন আমার সাথে এমন ব্যবহার করছে। তখন ফাহারির বন্ধু ফাহারিকে বলে, তুই কি বুঝতে পারছিস না নাকি অভিনয় করছিস? অন্যদিকে মারিয়ার মা মারিয়াকে ডাকছে। সে মারিয়াকে বলে, ফাহারি তোর খুব ভালো বন্ধু ছিল, আমাদের উচিত ওকে কিছু একটা গিফট করা। মারিয়ার মা ফাহারি আর আয়েশাকে একটি রেস্টুরেন্টে দাওয়াত দেয় আর তাদেরকে একটি গিফট দেয়। কিন্তু মারিয়া মনমরা হয়েই সেখানে বসেছিল। আয়েশা তার সাথে স্বাভাবিক হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু মারিয়া বরাবরের মধ্যেই চুপচাপ। বাসায় ফিরে আয়েশা ফাহারিকে জিজ্ঞেস করে, মারিয়া মনে হয় তোমাকে পছন্দ করতো তাই না? ফাহারি বলে, আরে অমন কিছু না, আমরা ভালো বন্ধু ছিলাম। ওর হয়তো শরীরটা আজ খারাপ ছিল, তাই তোমার সাথে ওভাবে কথা বলেনি। এদিকে মারিয়ার অবস্থা দিন যত যাচ্ছে ততই খারাপ হচ্ছে। সে যেন কোনোভাবেই ফাহারিকে হারানোর ব্যথাটাকে
মেনে নিতে পারছে না। সে নীল নদের পাশে বসে ফাহারির জন্য একটি চিঠি লিখছে। আর তখন দেখা যায় মারিয়ার নাক থেকে অল্প অল্প রক্ত বের হচ্ছে। মারিয়া বাসায় ফিরছিল আর আনমনেই রাস্তা দিয়ে হাঁটছিল। আর তখনই আমরা পেছন থেকে দেখতে পাই একটি লাল রঙের গাড়ি এসে মারিয়াকে ধাক্কা দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ফাহারির বাসায় তার শিক্ষক অর্থাৎ নুরুলের বাবা মা এসেছে। তারা ফাহারিকে রিকোয়েস্ট করতে এসেছে, নুরুলের অবস্থা খুবই খারাপ, সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, তুমি তাকে বিয়ে করো। তখন ফাহারি তাদের উত্তর দেয়, ইসলামের 4টা বিয়ে জায়েজ থাকলেও এটা কোনো শর্ত হতে পারে না। আমি আমার স্ত্রীকে নিয়ে ব্যক্তি জীবনে অনেক খুশি রয়েছি এবং আমার কোনো অভাব নেই যে যার কারণে আমার দ্বিতীয় বিয়ে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নুরুলের বাবা মা সেখান থেকে চলে যায়, কিন্তু আয়েশার ফাহারির মধ্যে এই বিষয়গুলো নিয়ে কিছুটা কথা কাটাকাটি হয়। অন্যদিকে আমরা দেখতে পাই নোরা নামক সেই মেয়েটি তার বাবার সাথে থানায় এসেছে। তার বাবা পুলিশের কাছে কমপ্লেন করছে, আমার মেয়ে অন্তঃসত্ত্বা, আমার মেয়ের সাথে এই খারাপ কাজ যে ছেলেটি করেছে তাকে আপনারা খুঁজে বের করুন। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফাহারিদের বাসায় পুলিশ এসেছে। তারা মূলত ফাহারিকে গ্রেপ্তার করতে এসেছে, কারণ নোরার বাবা ফাহারির বিরুদ্ধে অভিযোগ করেছে যে ফাহারি তার মেয়ের সর্বনাশ করেছে। ফাহারি এটা শোনা মাত্র তো আকাশ দিয়ে পড়ে, এটা কিভাবে সম্ভব? কিন্তু পুলিশ তাকে টেনে হিস্ট্রে সেখান থেকে নিয়ে যায়। আয়েশাও তার পিছু পিছু থানায় যায়, কিন্তু পুলিশরা আয়েশাকে ফাহারির সাথে দেখা করতে দেয় না। ফাহারি চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি নির্দোষ, আমার কোনোই দোষ নেই। আয়েশা ফাহারির জন্য একজন ইন্দোনেশিয়ান উকিল ঠিক করে। উকিল আয়েশাকে জিজ্ঞেস করে, তুমি ফাহারিকে কতটুকু চেনো? ফাহারি যে এই কাজটি করেনি তাকে তুমি নিশ্চিতভাবে বলতে পারো? আয়েশা চুপ করে থাকে। উকিল আয়েশাকে বলে, দেখো মা, উকিল হিসেবে এই প্রশ্নগুলো করা আমার দায়িত্ব। ফাহারিকে আমাদের মুক্ত করতে হলে আমাদের উপযুক্ত প্রমাণ দরকার, আর তুমি সেই প্রমাণটাকে খুঁজে বের করো। আয়েশা ফাহারির মেসেজে সবকিছু তছনছ করতে থাকে। ফাহারির বন্ধু সেখানে আসে আর জিজ্ঞেস করে যে কি হয়েছে। আয়েশা তাকে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি শুধু জানতে চাই ফাহারিকে, সে আসলেই কাজটি করেছে কিনা। তখন ফাহারির বন্ধু আয়েশাকে বলে, আপনি নুরুলের সাথে দেখা করুন, তাহলে আপনি অনেক সত্যই জানতে পারবেন। আয়েশা চায় নুরুলের সাথে দেখা করতে। নুরুল আয়েশাকে ওই দিনের সকল ঘটনা খুলে বলে, যেদিন ফাহারি আর মারিয়া মিলে নোরাকে তার বাসায় নিয়ে গিয়েছিল। নুরুল বলে ফাহারি মেয়েটার জীবন বাঁচিয়েছিল, তার সম্মান রক্ষা করেছিল, এমনকি তার হারিয়ে যাওয়া বাবা মাকেও খুঁজে বের করে দিয়েছে। এই মেয়েটা কিভাবে এত বড় মিথ্যা কথা বলতে পারে? কারণ ফাহারি কখনোই কোনো মেয়ের হাত স্পর্শও করেনি। এদিকে ফাহারি জেলের এক কোণে বসে তার গায়ের গেঞ্জিটাকে মাটির উপর বিছিয়ে নামাজ আদায় করতে থাকে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে এই অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য। ফাহারির মা আয়েশাকে কল করে, আয়েশা থেকে সালাম দেয়। ফাহারির মা হাউমাউ করে কাঁদছে আর সে আয়েশাকে বলছে, মা, আমি আমার ছেলেটাকে এভাবে বড় করিনি, ওকে ছোটবেলা থেকে আল্লাহর ভীতির মধ্যে বড় করেছি, ইসলামিক শিক্ষা দিয়েছি। আমি আমার ছেলেটিকে যতটুকু জানি, ও ওর পরিবারের বাইরে কোনো মেয়েকে কখনো স্পর্শ করেনি। ও হারাম হালালের পার্থক্যটা খুব ভালোভাবেই বোঝে, ওর পক্ষে এই কাজ করা সম্ভব না। তুমি যেভাবেই হোক আমার ছেলেটাকে বাঁচাও মা। আয়েশার চোখ দিয়েও টলটল করে পানি পড়ছিল। পরদিন ফাহারিকে আদালতে আনা হয়। আজ তার বিচার শুরু হয়েছে। একে একে অনেকেই সাক্ষী দিচ্ছে, কেউ সত্য সাক্ষী, কেউ মিথ্যা। তবে মিথ্যা সাক্ষীর পরিমাণই বেশি ছিল। আর বন্ধুর নামে এমন মিথ্যা কথাগুলো শুনে ফাহারির বন্ধুরা রাগে ক্ষোভে ফেটে পড়ে। ওই দিনের মতো কোর্ট শেষ হয়। নোরার বাবা সাংবাদিকদের মিথ্যা বলতে থাকে। সে বলতে থাকে সে ফাহারির ফাঁসি চায়। দূর থেকে আয়েশা নোরার দিকে তাকিয়েছিল আর নোরার লজ্জায় মুখ লুকাচ্ছিল। আয়েশা ছুটে আসে নোরার কাছে। পুলিশরা তাকে বাধা দিতে থাকে। আয়েশা নোরাকে চিৎকার করে বলে, তুমি শুধু একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো যে ফাহারি এই কাজটি করেছে। কিন্তু নোরা মাথা নিচু করেই সেখান থেকে চলে যায়। পরদিন আবার কোর্ট শুরু হয়। আজ নোরা ফাহারির বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ওই দিনের ঘটনা সে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে। আর সে সর্বশেষ বলে, আমার পেটে ফাহারির বাচ্চা। এই কথাটি শুনে ফাহারি নিস্তব্ধ হয়ে নোরার দিকে তাকিয়েছিল আর আয়েশা মাথা নিচু করে বসেছিল। তখন ফাহারির পক্ষের উকিল বিচারকদের বলে, তাহলে ওই বাচ্চার ডিএনএ টেস্ট করা হোক। কিন্তু বিচারকরা রাজি হয় না, কারণ এই কাজটি ওই বাচ্চাটির জন্য অনেক ক্ষতির কারণ হবে। ফাহারি কিছুটা সময় পায় সকলের সাথে দেখা করার আর কথা বলার। ফাহারির চাচা শ্বশুর ফাহারিকে বলে, যত টাকা লাগে আমরা বিচারকদের ঘুষ দিব, তাও তোমাকে আমরা জামিনে বের করব। ফাহারি বলে, এটা কখনোই করবেন না, জীবনটা খুবই ছোট, কিন্তু যে কাজ আমি করিনি সেই কাজের দায়ভার আমি আমার মাথা পেতে নিতে পারবো না, তাতে যদি আমার মৃত্যুও হয়। ফাহারি আয়েশাকে বলে, তুমি কোনোভাবে মারিয়াকে খুঁজে বের করো, ও অনেক বড় একজন সাক্ষী। আর তুমি একটু ওস্তাদের বাসায়ও যাও, কারণ ওরা আমাকে একটু ভালোবাসার চিঠি দিয়েছিল, যেটি আমি ওস্তাদকে দিয়েছিলাম। ফাহারির সময় শেষ হয়ে যায়। আয়েশা ফাহারি সেই ওস্তাদের বাসায় যায়, কিন্তু সে সেখানে আর চিঠিটি খুঁজে পায় না। তখনই আয়েশার হঠাৎ করে বমি বমি ভাব হয়। আয়েশা প্রেগনেন্ট। এদিকে ফাহারির কাছে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি এসেছে। ফাহারিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। ফাহারি এবার পাগলের মতো চিৎকার করতে থাকে। যে অপরাধ সে করেনি তার শাস্তি সে একের পর এক পেয়ে যাচ্ছে। তখন তার ছেলে থাকা এক কয়েদি তাকে অনেকভাবে শান্ত করার চেষ্টা করে। ওই কয়েদিটি ফাহারির কলার চেপে ধরে আর বলতে থাকে, তুমি না নিজেকে অনেক ধার্মিক মনে করো, তাহলে কি তুমি ইউসুফ নবীর কথা ভুলে গিয়েছো? তার উপরেও এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, কিন্তু সে কখনোই ধৈর্য হারা হয়নি। সে শুধু আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ যদি আপনি বাইরের পৃথিবী থেকে এই জেলখানাকে আমার জন্য উত্তম মনে করে থাকেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। মিথ্যাবাদী মানুষের থেকে এই জেলখানার একাকিত্ব অনেক ভালো। ওই কয়েদিটি ফাহারিকে বলে, ধৈর্য আর আন্তরিকতার আরেক নাম হচ্ছে ইসলাম। ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। এদিকে আয়েশা অনেক খোঁজাখুঁজি করার পর মারিয়াদের নতুন বাসার অ্যাড্রেস খুঁজে পায়।
কিন্তু মারিয়া তখন কোমায় ছিল। সে অনেকদিন ধরে এই অবস্থায় পড়ে আছে। মারিয়ার মা আয়েশাকে সবকিছু খুলে বলে আর আয়েশার হাতে মারিয়ার লেখা একটি ডায়েরি দেয়, যে ডায়েরিতে মারিয়া ফাহারের প্রতি তার ভালোবাসার গল্পগুলো লিখে রেখেছিল। আয়েশা সেই ডায়েরিটি পড়তে শুরু করে। মারিয়ার সাথে ফাহারির পরিচয়, তাদের কাটানো সুন্দর সময়গুলো। মারিয়া একসময় ইসলাম ধর্মকে অনেক সংকীর্ণ মনে করত, কিন্তু ফাহারির সাথে মেশার পর সে বুঝতে শিখেছে ইসলাম মানে কতটা উদারতা। আয়েশার ডায়েরির লাস্টে একটা কথা লেখা ছিল। সে লিখে রেখেছিল, আমি সবসময় ভাবতাম আমি ফাহারির জীবনের নীল নদ, কিন্তু আমি ভুল ছিলাম। ফাহারি তার জীবনের নীল নদকে খুঁজে পেয়েছে, আয়েশা তার জীবনের নীল নদ। পরদিন আয়েশা যায় ফাহারির সাথে জেলে দেখা করতে। আয়েশা ফাহারিকে একটি টেপ রেকর্ডার দেয় আর ফাহারিকে বলে, মারিয়ার সাথে তোমার পরিচয়ের গল্পগুলো এখানে বলতে থাকো। ফাহারি প্রথমে রাজি হয় না, কিন্তু আয়েশা তাকে রিকোয়েস্ট করে। তখন ফাহারি মারিয়ার সাথে পরিচয়ের গল্পগুলো বলতে শুরু করে, কিভাবে তাদের পরিচয় হয়েছিল, তাদের কাটানো ভালো মুহূর্তগুলো, সবকিছুই বলতে থাকে। ফাহারির বলা শেষ হয়, তখন আয়েশা ফাহারিকে বলে, তুমি এখন শুধু এইটুকু বলো যে তুমি মারিয়াকে এখন ভালোবাসো। ফাহারি মোটেও রাজি হয় না। আয়েশার সময় শেষ হয়ে যায়। আয়েশা জেলখানা থেকে বের হয়। তখন ফাহারি আয়েশার উদ্দেশ্যে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আয়েশা টেপ রেকর্ডারটিকে নিয়ে সরাসরি মারিয়ার কাছে হসপিটালে চলে আসে আর মারিয়ার কানের কাছে সেটিকে প্লে করে, কিন্তু এতে কোনোই লাভ হয় না। তখন আয়েশা মনে মনে সিদ্ধান্ত নেয়, সে যেভাবেই হোক না কেন সে ফাহারিকে মারিয়ার এখানে নিয়ে আসবে। তাই সে জার্মান দূতাবাসের হেল্প নেয়, আর জার্মান দূতাবাসের হেল্পের ফলে ফাহারি 3 ঘন্টার জন্য জেল থেকে মুক্তি পায়। আর সে আয়েশার সাথে মারিয়ার হসপিটালে চলে আসে। ফাহারি মারিয়ার বেডের পাশে বসেছে। এবার ফাহারি তার সাথে মারিয়ার পরিচয়ের গল্পগুলো নিজ মুখেই বলছে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। তখন আয়েশা ফাহারির কানে কানে বলে যে তুমি মারিয়াকে বলো যে তুমি মারিয়াকে বিয়ে করবে। এটা শুনে ফাহারি খুবই রেগে যায়। সে সাথে সাথে রুম থেকে বের হয়ে আসে আর তার পিছু পিছু আয়েশাও বের হয়। ফাহারি আয়েশাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আয়েশা বলে যে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ফাহারি বলে, ইসলামিক বহু বিবাহ হালাল হলেও কিন্তু এই অবস্থাটা সেই হাদিসের জন্য প্রযোজ্য নয়, কারণ আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আয়েশা। আয়েশা ফাহারিকে বলে, আমি জানি ফাহারি, কিন্তু মারিয়ার তোমাকে প্রয়োজন, আর আমার পেটের বাচ্চার তার বাবার। আর মারিয়া সুস্থ না হয়ে উঠলে তুমি এই মামলা থেকে কখনই মুক্তি পাবে না। একজন স্ত্রী কতটা অসহায় হলে তার স্বামীকে এই অনুরোধ করে। আয়েশা তার হাতের আংটিটি খুলে দেয় ফাহারির হাতে আর বলে, তুমি এই বিয়েটা করো, আমাদের জন্য করো। ফাহারির আর কোনো উপায় থাকে না। শুরু হয় বিয়ের প্রস্তুতি। প্রথমে একজন ইমাম সাহেবকে আনা হয়। মারিয়ার মায়ের উপস্থিতিতে এবং সম্মতিতে মারিয়াকে প্রথমে মুসলিম বানানো হয়, আর এরপর ইসলামিক রীতি অনুযায়ী সবার সাক্ষীতে কালেমা পড়ে তাদের মধ্যে বিয়ে হয়। এই প্রথম ফাহারি মারিয়ার হাত ধরল, কারণ এখন মারিয়া তার স্ত্রী। তাই তাকে এখন থেকে মারিয়াকে একজন পূর্ণাঙ্গ স্ত্রীর মর্যাদা দিতে হবে। এদিকে পাশে দাঁড়িয়ে থাকার আয়েশার আর সহ্য হচ্ছে না। সে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে আসে আর বাইরে এসে চিৎকার করে সে কাঁদতে থাকে। এদিকে মারিয়ার জ্ঞান ফিরে আসে আর সে ফাহারিকে বলে, তুমি আর কখনো আমাকে ছেড়ে যেও না। মারিয়ার মা বাইরে বের হয়। সে আয়েশাকে এসে জড়িয়ে ধরে আর ধন্যবাদ দিতে থাকে তার এই ত্যাগের জন্য। পরদিন আমরা দেখতে পাই ডক্টর মারিয়ার মা ফাহারিকে বলছে, মারিয়ার হার্টে একটি নতুন রোগ ধরা পড়েছে, যেটা আমরা আজই জানতে পারলাম। ওকে কখনোই আর মানসিকভাবে আঘাত করা যাবে না। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন আবারও কোর্ট বসে। বিচারক উকিলকে জিজ্ঞেস করছে, আজকে কোনো নতুন সাক্ষী রয়েছে কিনা। তখন উকিল উত্তর দেয়, আজ ফাহারির পক্ষে বড় একজন সাক্ষী রয়েছে, সেটা হচ্ছে মারিয়া। মারিয়া কোর্টে হাজির হয়েছে আর মারিয়াকে দেখে ওখানে বসে থাকা বাহাদুর একদম চিন্তিত হয়ে যায়, কারণ মারিয়াকে গাড়ি চাপা দিয়ে সেই মারতে চেয়েছিল। মারিয়া এবার বিচারককে ওই দিনের সকল কথা খুলে বলতে থাকে। যে রাতে মারিয়ার ফাহারি মিলে নোরাকে সাহায্য করেছিল, ওই রাতে মারিয়া আরো একটি কাজ করেছিল। সেটা হচ্ছে নোরার জীবনের সকল গল্প সে তার টেপ রেকর্ডারে রেকর্ড করে রেখেছিল। এটা সে করেছিল বাহাদুরের বিরুদ্ধে সাক্ষী রাখার জন্য। সেই টেপ রেকর্ডারটিকে আদালতের কাছে দেওয়া হয়। নোরা বুঝে যায় যে তার সামনে আর কোনো উপায় নেই। নোরা এবার কোর্টের মধ্যেই চিৎকার করে ওঠে। এবার নোরা একে একে সকল সত্য বলতে শুরু করে। এই কাজ করতে বাহাদুরই তাকে জোর করেছিল। বাহাদুরের সন্তান নোরার পেটে ছিল, কিন্তু এটা সে তার আসল বাবা মাকে বলতে চায়নি। আর নোরা যখন জানতে পেরেছিল ফাহারি বিয়ে করেছে, তখন তার ফাহারির প্রতি খুবই রাগ হয়েছিল। তার হৃদয় ভেঙে একদম চুরমার হয়ে গিয়েছিল। তাই ফাহারির প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যই সেই কাজটি করেছে। নোরা কাঁদছে। বিচারকরাও একদম হতবাক হয়ে গিয়েছে, একটা মেয়ে কিভাবে পারলো। বিচারকরা সাথে সাথেই রায় ঘোষণা করে। ফাহারিকে সকল অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। কোর্টে বসে থাকা আয়েশা মারিয়া সবাই এক খুশির কান্নায় ভেঙে পড়ে। আয়েশা অনেক বড় কিছু বিজয় করলো। অন্যদিকে ফাহারির রায় শোনা মাত্রই আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। আয়েশা এসে তাকে সিজদা থেকে উঠায়। ফাহারি, আয়েশা এবং মারিয়া বিজয়ের বেশে কোর্ট থেকে বের হয়। ফাহারির বন্ধুরা ফাহারিকে জড়িয়ে ধরে। তারা সবাই মিলে আয়েশাদের বাড়িতে চলে আসে। আর এরপর থেকে ওই বাড়িতে শুরু হয় এই 3 জন মানুষের একটি সংসার। ফাহারি সবসময় চেষ্টা করতো 2 জনকেই সমান অধিকার দিতে, সমানভাবে ভালোবাসতে, সমানভাবে সময় দিতে। আর এটা করতে যে কখনো আয়েশা কষ্ট পেত তো কখনো মারিয়া। কিন্তু ধীরে ধীরে আয়েশা বিষয়গুলোকে আর মেনে নিতে পারছিল না। সে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, কারণ সে নিজেই তো তার স্বামীকে বিয়ে দিয়েছে। তাই আয়েশা বাসা থেকে ব্যাগ গুছিয়ে বের হচ্ছিল। ফাহারি তখন তাকে বাধা দেয় আর জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আয়েশা ফাহারিকে মিথ্যা বলে। সে বলে, আমি আমার মায়ের কবর দেখতে ইস্তাম্বুলে যাচ্ছি। ফাহারি বলে, আমিও তোমার সাথে যাই। আয়েশা বলে, মারিয়া অসুস্থ, তোমাকে তার প্রয়োজন। আয়েশা আসলে তার চাচার বাসায় চলে এসেছিল। ফাহারি দিন দিন মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে। সে বুঝতে পারছে না যে তার কি করা উচিত। ফাহারি সরাসরি মারিয়ার চাচার বাসায় চলে আসে। সে মারিয়াকে বলে, তুমি যদি মাঝপথে আমাকে এভাবে ছেড়ে চলে আসো, তাহলে আমি বাকিটা জীবন কিভাবে চলবো? তুমি তো আমাকে
বিয়ে করতে বলেছিলে, আর এখন যেহেতু আমার দুজন স্ত্রী, আমাকে তো সমান অধিকার সবাইকে দিতেই হবে। আর তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি কিভাবে সফল হব বলো। ফাহারি আয়েশাকে অনেকভাবে বোঝায়। আয়েশা বুঝতে পারে সবকিছু। সে ফাহারিকে জড়িয়ে ধরে আর ফাহারির সাথে বাসায় চলে আসে। মারিয়া তাদের জন্য অপেক্ষা করছিল। আয়েশাকে দেখা মাত্রই মারিয়া তাকে জড়িয়ে ধরে, আর এরপর থেকে শুরু হয় তাদের সুখের জীবন। আয়েশা আর মারিয়া একদম বোনের মতো হয়ে গিয়েছে। এখন আর তাদের মধ্যে হিংসা জেলাসি বিষয়টা কাজ করে না। তারা একজন আরেকজনকে সাহায্য করে। আর আয়েশা যেহেতু প্রেগনেন্ট ছিল তাই সবাই মিলে আয়েশার অনেক খেয়াল নেয়। হঠাৎ করে আয়েশার পেইন ওঠে। ফাহারি তাকে নিয়ে দ্রুত হসপিটালে চলে যায়। আর এদিকে মারিয়ার নাক থেকে আবারও রক্ত পড়ছে। তার বুকে ব্যথা শুরু হয়েছে। মারিয়াকেও হসপিটালে ভর্তি করা হয়। ফাহারি আয়েশার পাশে বসা ছিল। আয়েশা যখন জানতে পারে যে মারিয়া অসুস্থ হয়ে পড়েছে, সে ফাহারিকে বারবার মারিয়ার কথা জিজ্ঞেস করছিল। আর সে ফাহারিকে মারিয়ার কাছে পাঠিয়ে দেয়। ফাহারি এবার মারিয়ার কাছে এসে বসে। মারিয়ার শরীরের অবস্থা একদমই ভালো না, আর সেটা মারিয়া খুব ভালোভাবেই বুঝতে পারছে। মারিয়া ফাহারির কাছে ক্ষমা চায়, কারণ সেই কয়দিনই বুঝে গিয়েছে আয়েশা তাকে কতটা ভালোবাসে। মারিয়া একটি লাল হিজাব পরেছে আজ। সে আয়েশা আর ফাহারির হাত দুটোকে এক করে আর নিজের হাতটাও তার উপরে রাখে। আর সে ফাহারি আর আয়েশাকে অনুরোধ করে একসাথে নামাজ পড়ার জন্য। মারিয়া যেহেতু অসুস্থ ছিল তাই সে তাইমুম করে নেয়। ফাহারি আর আয়েশা বেডের পাশেই নামাজে দাঁড়ায়, আর মারিয়া বেডে শুয়ে শুয়ে নামাজে অংশ নেয়। নামাজ চলতে থাকে আর আমরা দেখতে পাই মারিয়ার চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে। এই চোখ আর কোনোদিনই খুলবে না। মারিয়া এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছে। নামাজ শেষ হয়। আয়েশা মারিয়ার কাছে আসে, কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গিয়েছে। আয়েশা চিৎকার করে ফাহারিকে ডাকতে থাকে। ফাহারিও বুঝে গিয়েছে মারিয়ার এই পৃথিবীতে নেই। প্রচন্ড কাঁদতে থাকে ফাহারি। মারিয়ার লাশটিকে ঢেকে দেওয়া হয়। মারিয়া পৃথিবী থেকে চলে গিয়েছে, কিন্তু তার পরিচিত জায়গাগুলো ঠিক আগের মতোই আছে। শুধু সেই জায়গাগুলোর মধ্যে এখন আর আগের মতো প্রাণ নেই। আর এটাই ছিল ভার্সেস অফ লাভ মুভির প্রথম পর্বের পরিসমাপ্তি। এই মুভির দ্বিতীয় পর্বটি তৈরি হয়েছিল ঠিক 9 বছর পর। আর সেই মুভিতে এমন একটি টুইস্ট লুকিয়ে আছে যেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। সেই মুভির এক্সপ্লেনের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। টু দেখার বিশেষ অনুরোধ রইল। তো কেমন লাগলো মুভিটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি অনেক বোনেরই হয়তো এই মুভির শেষ অংশটা ভালো নাও লাগতে পারে, কারণ এখানে বহু বিবাহ দেখানো হয়েছে। কিন্তু আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন এই মুভিতে দেওয়া মেসেজটা। আমার বলা কথাগুলোর ভুল ত্রুটির জন্য আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।